হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই হরর পডকাস্টে আপনারা শুনতে চলেছেন দুটি হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা। আশা করছি আজকের এই ঘটনাগুলো আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। এর আগের বার অর্থাৎ শনিবারে আমি কোনো এপিসোড দিতে পারিনি, তার কারণ হলো আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। তার পাশাপাশি আমার কাছে ঘটনার অভাব ছিল, সেই কারণে আমি কোনো এপিসোড দিতে পারিনি। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা ঘটনা পাঠান যাতে আপনাদের ঘটনা আমি শোনাতে পারি এবং এপিসোডটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। ঘটনা পাঠানোর জন্য আপনারা আমাকে মেল করুন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুক আইডি দেওয়া রয়েছে। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আমার গলার অবস্থা আজকেও ভালো নেই, আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি, তবে তোমাদের কথা ভেবে আমি এপিসোড রেকর্ড করছি এবং আশা করছি তোমরা ভয় পাবে এবং এপিসোডটাকে এনজয় করবে। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। শুরু করছি প্রথম ঘটনা। ঘটনা লিখেছেন সঞ্জিদা রহমান। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমার নাম সঞ্জিদা রহমান। বিশেষ কারণে আমি আমার বাসস্থান এখানে উল্লেখ করতে চাই না, তবে আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমাকে শোনাবো, যেটা শোনার পর আমার নিজেরই হাত পা কেঁপে উঠেছিল এবং আশা করছি এই ঘটনা সকল দর্শকদের ভালো লাগবে। আমি সকল দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, এই অজানা সত্য চ্যানেলটি খুবই ভালো একটি চ্যানেল এবং এটিকে তুলে ধরবার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতার খুব দরকার। আমরা একটা পরিবার, আর পুরো পরিবারকে মিলেমিশেই কাজ করতে হবে যাতে এই চ্যানেলটা আরও বড় হয়ে উঠতে পারে। যাই হোক রাজর্ষিদা, আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করো এবং ঘটনাটিকে তোমার মতো করে গুছিয়ে বলো। ঘটনাটি ঘটেছে অনেক বছর আগে। আমার বাবা তখন একজন ব্যবসাদার। তখন তিনি ট্রেনে করে মাল নিয়ে যেতেন, বা এক কথায় হকারি করা বলতে পারো। আমাদের সংসার কোনো মতে ভালোই চলত। আমার বাবা আর যাই হোক নিজের পরিবার অর্থাৎ আমার মা এবং আমাকে বড্ড ভালোবাসত। আমার বাবা ট্রেনে হকারি করতে বেরোতো একদম ভোরবেলার দিকে। এখানে বলে রাখি, আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব অনেকটা বেশি, আর অত ভোরে কোনো গাড়ি ঘোড়া তেমন পাওয়া যেত না। সেই কারণেই বাবাকে পায়ে হেঁটে যেতে হতো স্টেশনে। কাজটা খুবই কষ্টের, অত ভোরবেলা উঠে ঘুম চোখে হেঁটে হেঁটে অতটা দূরত্ব অতিক্রম করা মুখের কথা নয়। আমাদের বাড়িটা অনেকটা ভেতরের দিকে, সেই কারণে বাবার একটু অসুবিধাই হতো। কখনো কখনো ভাবতাম যদি বাবার কোনো সাহায্য করতে পারি, কিন্তু কিছুই করতে পারতাম না। যাই হোক, তেমনই একদিন আমার বাবা ভোরবেলা উঠে নিজের কাজের জন্য বাড়ি থেকে বের হলেন। তখন ভোরবেলা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। গ্রামের বেশিরভাগ মানুষেরাই বোধহয় তখন ঘুমোচ্ছে। রাস্তা দিয়ে বাবা একা একা হাঁটছে। শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশা। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে হঠাৎ করেই বাবা একটা নিম গাছ দেখতে পেল, বেশ বড় একটা নিম গাছ। বাবা মনে করলেন যে এতদিন তো এই রাস্তা দিয়ে আমি যাই, কোনোদিন তো এই নিম গাছ আমি চোখে দেখিনি,
জানি না কেন বাবার কি মনে হয়, বাবা ওই গাছের দিকে এগিয়ে যায় এবং গাছটাকে একটু ছুঁয়ে দেখে। আমি জানি না বাবা এটা স্বেচ্ছায় করেছে নাকি কেউ বাবাকে দিয়ে এটা করিয়েছে, তবে বাবা গাছটিকে স্পর্শ করে। কথায় আছে, ভোর রাতের সময় কখনো কোনো গাছ স্পর্শ করতে নেই, তবে বাবা এই কাজটি করেছে। এবার সেখান থেকে বাবা আবার ফেরত যায় স্টেশনের দিকে। বাবা যখন যাচ্ছে, বাবার কেন জানি আর কাজে যেতে ইচ্ছে করছে না। বাবার বারবার মনে হচ্ছে যেন ওই নিম গাছের দিকে আমি ফিরে যাই, ওইখানটা গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। জানি না বাবা ওখানে কিছু দেখতে পেয়েছে কিনা, তবে কোনো কারণে ওই গাছটা বাবাকে টানছে। বাবা মনে মনে এটাও ভাবছে, কাজে না গেলে খাবো কি? আবার এটাও ভাবছে, ওই নিম গাছের কাছে যেতে হবে। এর কারণ বাবা আমাকে কখনোই ব্যাখ্যা করতে পারেনি। এখানে বলে রাখি, বাবার সবসময় মনে হচ্ছিল যেন বাবার ঘাড়ে কেউ গরম নিঃশ্বাস ফেলছে। বাবা মাঝে মধ্যেই পেছন দিকে ঘুরছিল, তবে কাউকে দেখতে পাচ্ছিল না। এরপর বাবা নিজের মনকে শক্ত করে এবং স্টেশনের দিকে রওনা দেয়। বাবা জোরে জোরে হাঁটতে থাকে, নইলে ট্রেন পাবে না। এমন সময় বাবা হাঁটতে হাঁটতে যখন নতুন রাস্তায় আসে, বাবা আবার সেই একই নিম গাছ দেখতে পায়। বাবা প্রচন্ড অবাক হয়। আবার সেই নিম গাছ। বাবার মনে এবার ভয়ের জন্ম নেয়। বাবার সঙ্গে এসব হচ্ছেটা কি? নিম গাছের দিকে বাবা যখন আরেকবার তাকায়, হঠাৎ বাবার মনে হয় নিম গাছের পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যে বাবার দিকে উকি মেরে তাকিয়ে রয়েছে। বাবা তার মুখটা বর্ণনা করতে পারেনি, তবে তার চোখগুলো ছিল ঘোলাটে এবং মুখটা হাঁ করেছিল। এমন সময় যখন সেই অবয়ব বুঝতে পারে যে বাবা তাকে দেখতে পেয়েছে, সে বাবার দিকে তেড়ে আসে এবং হঠাৎ করে দৌড়ে দৌড়ে বাবার কাছে আসতে শুরু করে দেয়। বাবা ভয়তে দৌড় মারে স্টেশনের দিকে এবং জোরে জোরে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে পেছন থেকে বাবা পায়ের শব্দ পাচ্ছে এবং একটা হিংস্র প্রাণীর যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম আওয়াজ বাবার পেছন থেকে আসছে। বাবা যখন পেছন ঘুরে তাকায়, তখন পেছনে কাউকে দেখতে পারে না। কিন্তু বাবা দৌড়ানো থামায়নি, কারণ সেই পায়ের শব্দ এবং সেই মুখের হিংস্র আওয়াজ এখনো পেছন থেকে আসছিল। বাবা দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই ভোরের আজান শুরু হয়। সেই সময় পেছন থেকে আর কোনো শব্দ বাবা শুনতে পায় না। তবুও বাবা দৌড়ানো থামায়নি। বাবা দৌড়ে দৌড়ে স্টেশন অবধি যায় এবং স্টেশনে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে এবং বাবা অজ্ঞান হয়ে যায়। বাবার যখন চোখ খোলে, তখন বাবা ভয়ে কুঁকড়ে যায় এবং খাটের কোনায় চলে যায়। আমি এবং আমার মা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম বাবাকে নিয়ে। তারপর বাবা সমস্ত ঘটনা খুলে বলল। খোঁজ নিয়ে জানা গেল, গ্রামের কোনো অংশেই ওরকম বড় নিম গাছ নেই। তাহলে বাবা ওই গাছটাকে যে দেখেছিল, সেটা কি ভুল দেখেছিল, নাকি ওই গাছ এক অভিশপ্ত কোনো কিছু, যেটা বাবার চোখের সামনে এসে বাবাকে নিয়ে যেতে চেয়েছিল?
এই ঘটনার ব্যাখ্যা আমার বাবার কাছেও নেই, আমার কাছেও নেই। আমার বাবার এখন বয়স হয়েছে এবং বাড়িতে একটি মুদিখানা দোকান রয়েছে, সেখানেই বাবা বসে। দাদা, আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। আর প্রত্যেক শ্রোতাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। তাহলে রাজর্ষিদা, আবার দেখা হবে একটা নতুন ঘটনার সাথে। তুমি ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো এবং আরও এগিয়ে যেও। অজানা সত্য আরও বড় হোক, এটাই কামনা করি। বেশ অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম। বেশ ভয়ের এবং বেশ থ্রিলিং একটা ঘটনা। আপনি ভাবুন, একটা ভোরবেলায় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এবং একটা নিম গাছের পেছন থেকে এক অবয়ব আপনাকে তাড়া করল। আপনি কি করবেন সেই সময়? একবার ভেবে দেখেছেন? একবার ভেবে দেখুন। ঘটনা সব সময় যার সাথে ঘটেছে সেই জায়গায় নিজেকে রেখে ঘটনা শুনতে হয়, তাহলেই হয় আসল ভয়ের মজা। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ঘটনাটি কেমন লাগলো এপিসোডে। যারা যারা এখনও পর্যন্ত এপিসোডটিকে লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলে যদি নতুন থেকে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে এরকমই ভৌতিক ঘটনা আপনারা মিস না করেন। এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি আমাকে জানাননি, তবে যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। বছর দুয়েক আগে চাকরির জন্য ঢাকায় আসি। ঢাকায় থাকার জায়গা পাওয়া মোটেও সহজ নয়। আমার সীমিত আয়ের জন্য ভালো জায়গা খুঁজে পাওয়া আরও কঠিন। তখন এক পরিচিত মানুষের মাধ্যমে একটা পুরনো দোতলা বাড়ি ভাড়া পেলাম। জায়গাটা বেশ নির্জন, চারিপাশে তেমন বাড়ি ঘর নেই। বাড়িটা প্রথমে দেখেই বুঝেছিলাম যে অনেক দিন ধরে এখানে কেউ থাকেনি। সিঁড়িগুলোতে ধুলো জমে আছে, জানলাগুলোর কাচ ময়লায় ঢাকা, আর দেওয়াল জুড়ে পুরনো শ্যাওলা। বাড়ির মালিক এক অদ্ভুত মানুষ। তার চোখে একটা অস্বাভাবিক শূন্যতা ছিল যে আমাকে অস্বস্তি দিয়েছিল। তিনি সরাসরি বলেছিলেন বাড়িটা অনেকবারই ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু বেশি দিন কেউ থাকেনি। অনেকে বলেছে এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। আমি এসব কথায় পাত্তা দিলাম না, বরং মনে হলো ভাড়া কম আর জায়গাটা বেশ বড়, আমার জন্য আদর্শ। প্রথম রাতে কিছুটা ক্লান্ত ছিলাম। ঘরে একটু বিছানা আর টেবিল রেখে ঘুমানোর প্রস্তুতি নিলাম। রাতের বেলা ঘরের মধ্যে একটা শীতল পরিবেশের টের পেলাম। জানলার বাইরে একটা বিশাল নিম গাছ, যার পাতা জানলার কাছে অদ্ভুত ছায়া ফেলে রেখেছিল। মনে হচ্ছিল পুরো বাড়িটা যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। রাত প্রায় 2টোর দিকে ঘুম ভাঙল। মনে হলো সিঁড়ি বেয়ে কেউ ধীরে ধীরে ওপরে উঠছে। প্রথমে ভাবলাম বাইরের কোনো শব্দ, কিন্তু শব্দটা আমার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। আমি ভয়ে উঠে বসলাম, কিন্তু দরজা খুলে দেখার সাহস হলো না। দরজার নিচ দিয়ে এক ধরনের ছায়ার মতো আলো ভেসে আসছিল। এক মুহূর্তের জন্য মনে হলো দরজার নিচে একটা পা পিছিয়ে গেল। পরের দিন অফিস থেকে ফিরে খেয়াল করলাম ঘরের জিনিসপত্রের জায়গা একটু একটু করে বদলে যাচ্ছে। আলমারিতে রাখা বইগুলো এলোমেলো,
রান্নাঘরের থালা বাসন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। ভাবলাম হয়তো নিজের ভুল, কিন্তু রাতে শোয়ার পর আবার সেই একই শব্দ, সিঁড়ি বেয়ে ওপরে ওঠা। এবার সাহস করে দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু কেউ নেই। অন্ধকার সিঁড়ি আর পুরনো কাঠের গন্ধ। ঘরে ফিরে আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। রাত যখন 3টে বাজে তখন আমার ঘুম ভেঙে যায়। জানলার পাশে দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে। সে ছিল লম্বা ছায়াময় এক অবয়ব। হাত দুটো তার অস্বাভাবিক লম্বা, আর আঙ্গুলগুলো যেন সরু এবং শাখাময়। তার চুলগুলো জানলার পাশে হাওয়ায় দুলছিল, কিন্তু ঘরের ভেতর কোনো বাতাস ছিল না। মনে হলো সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো, যদিও তার মুখটা পুরোপুরি দেখা যাচ্ছিল না। অদ্ভুতভাবে আমার শরীর পুরো জমে গেল। আমি ভয়তে চোখ সরাতে পারছিলাম না। আমার হাত পা কাঁপছে। জানালার কাছে দাঁড়িয়ে থাকা অবয়বটা আস্তে আস্তে মিশে গেল অন্ধকারে। মনে হলো জানলার কাচের ওপর হাতের ছাপ পড়ে থাকল। পরদিন সকালে স্থানীয় এক বৃদ্ধার সঙ্গে এ ব্যাপারে কথা বললাম। তিনি বললেন, তুমি ওই বাড়িতে উঠে ভুল করেছ। এই বাড়িতে এক সময় এক পরিবার থাকত। তাদের ছোট মেয়ে নাকি খারাপ জিনদের কবলে পড়ে মারা যায়। সেই থেকেই এখানে নানান অদ্ভুত ঘটনা ঘটে। আমার শরীরটা শিরশির করে উঠল। তিনি আরো বললেন, যারা এখানে থেকেছে তারা কেউ শান্তিতে থাকতে পারেনি। ওই বাড়ির গাছের তলায় সন্ধ্যের পর আর যেও না, সেখানে ওরা থাকে। রাত হলে শোনা যায় অদ্ভুত ফিসফিস শব্দ, যেন কেউ নাম ধরে ডাকে। যারা কেউ সাহস করে গাছের কাছে গেছে তারা নাকি আর ফিরতে পারেনি। কেউ কেউ বলেছে গাছের নিচে নাকি এক অদ্ভুত কালো ছায়া দেখা যায়, যা ধীরে ধীরে কাছে এসে মানুষকে গিলে নেওয়ার মতো টেনে নেয়। সন্ধেবেলায় বাড়িতে ফিরে এসে গাছটার দিকে তাকালাম। মনে হলো গাছের শিকড়গুলো যেন ধীরে ধীরে মাটির ওপরে উঠে আসছে। শিকড়গুলো কেবল মাটির ওপরে উঠছিল না, সেইগুলো যেন এক অদ্ভুত ধরনের নড়াচড়া করছিল। শিকড়ের ফাঁক থেকে কালচে লাল আলো ফুটে বের হচ্ছিল, যা গা ছমছমে পরিবেশ তৈরি করছিল। এক মুহূর্তের জন্য মনে হলো শিকড়গুলো আমার দিকে বাড়ছে, যেন আমাকে আঁকড়ে ধরার অপেক্ষায়। শিকড়ের কাছ থেকে হালকা গুনগুন আওয়াজ শোনা যাচ্ছিল, যা একটা ভৌতিক সুরের মতো কানে বাজছিল। রাতে আবার শোয়ার পর হঠাৎ খেয়াল করলাম জানলার কাছে হাতের মতো চিহ্ন, কিন্তু সেটা ভেতর থেকে তৈরি। একদিন গভীর রাতে গাছ থেকে অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে এলো। ভয় বাইরে না গিয়ে জানলার দিকে তাকালাম। দেখলাম গাছের নিচে একজন নারী বসে আছে। লম্বা চুল, মাটিতে ছড়ানো। তিনি ধীরে ধীরে আমার জানলার দিকে তাকালেন। সেই চোখ দুটো আমার জীবনে দেখা সব থেকে ভয়ঙ্কর দৃশ্য। তার চোখ থেকে এক ধরনের সবুজ আলো ছড়াচ্ছিল, যা আমার হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর। ঘটনাটা ঘটে এক পূর্ণিমার রাতে। রাত প্রায় 3টে। তখন আমার ঘুম ভাঙল। আমি অনুভব করলাম ঘরের মধ্যে কেউ একজন রয়েছে। চোখ মেলতেই দেখলাম জানলার পাশে একটা ভয়ঙ্কর অবয়ব। লম্বা চুল, সাদা পোশাক, কিন্তু মুখটা ঝাপসা। সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো
তার চোখের দৃষ্টি আমার শরীরকে পাথর করে দিল। আমি কোনো রকমভাবে উঠে দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা খোলার চেষ্টা করেও পারলাম না। ঘরের বাতাস ভারী হয়ে আসছিল, যেন কেউ আমার গলা টিপে ধরছে। পেছন ফিরে দেখি সেই অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে চিৎকার করে আমি জ্ঞান হারালাম। আমি টের পেলাম ঘরের দেওয়ালে আঁকা পুরনো নকশাগুলো থেকে এক ধরনের দানবীয় ছায়া বেরোচ্ছে। পরদিন সকালে স্থানীয়রা আমাকে ঘর থেকে উদ্ধার করে। তারা বলল পুরো রাত নাকি আমি নিজের ঘর থেকে চিৎকার করছিলাম, কিন্তু ঘরের ভেতরে বন্ধ থাকায় তারা ঢুকতে পারেনি। সেই দিনই আমি বাড়ি ছেড়ে চলে যাই। আজও এই ঘটনার কথা মনে পড়লে শরীর কেঁপে ওঠে। সেই স্মৃতিগুলো যেন সব সময় আমার সঙ্গে থাকে, ঘরের প্রতিটা কোণে। কাজের ফাঁকে কখনো কখনো হঠাৎ মনে হয় যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। এমনকি দিনের আলোতেও মাঝে মাঝে সেই গাছ আর অবয়বের ছায়া চোখের সামনে ভেসে ওঠে। মানসিকভাবে আমি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে পারিনি। আমার বিশ্বাস ছিল না, কিন্তু এখন জানি এই পৃথিবীতে শুধু মানুষই বাস করে না, অদেখা এক জগতের অস্তিত্ব আছে, যেটা আমরা অনেকেই মানতে চাই না। দুর্দান্ত একটি ঘটনা আমরা শুনে নিলাম। এই ঘটনা আমার বেশ ভালো লেগেছে এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, এবং আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোনটি আপনাদের বেস্ট লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বেশি দেরি করব না, এবার আমরা চলে যাব আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রুকাইয়া তালুকদার, দীপ সামন্ত, এমডি হাসান, গীতা গোস্বাম, কমেন্ট করেছেন এমডি আলামিন, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, অজন্তা হরি, এমি বেবান্টাই, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন অর্পিতা ঘোষ, স্বপ্না বজাল, বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন জ্ঞানালয়, কমেন্ট করেছেন আসিফ ইকবাল, কমেন্ট করেছেন বিদাস এফএফ, অমিত ভট্টাচার্য, তিস্তা দত্ত, কমেন্ট করেছেন সুদেশনা সিনহা রয়, সৌ স্যাড সোনু, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, অজানা সত্যের পাশে থাকুন এবং একসঙ্গে মিলে এই পরিবারটাকে আরও বড় করে তুলুন। ধন্যবাদ আজকের এপিসোডটিকে শেষ অবধি শোনার জন্য। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।